আমি তার নাম উল্লেখ করছি না, যে আমায় ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি, তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে, তার ভাষাতেই বলি হবে। হ্যাঁ, তার ভাষাতেই বলি। ওকে, তো আমি পড়ছি ঘটনাটি কোথাও 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 বিশ্বাসযোগ্য, কোথাও কোথাও বিশ্বাস অযোগ্য, কিন্তু মানে তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার কাছে ভালো লেগেছে পড়ে। তো যেভাবে মানে লিখেছেন সেভাবেই পড়ছি। আমি তখন একটি গভর্নমেন্ট চাকরি করি। আমাকে তাই প্রতিটা দিনই ব্যস্ত রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয়। দিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম। সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরো যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে। এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো। একটা সময় সে আমার কাছে চলে এলো। এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা ছমছম করে উঠলো। একটা সময় মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক, তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে, তার নখগুলো অনেক বড়, এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গা ছমছম করে উঠলো সেটা হচ্ছে তার চোখ দুটো সাদা। সে হাত বাড়িয়ে আমাকে বলল যে তার মানে সে আমার কাছে রক্ত চাচ্ছে, এরকম একটা ব্যাপার। খুব ভয়ঙ্কর ভাবে সে কথা বলছিল। এক সময় তার হাত এতটাই কাছে চলে এলো আমার দিকে যে আমাকে প্রায় স্পর্শ করে ফেললো। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং আমি কিছুক্ষণে সেখানে মানে এবং আমার যেন মনে হলো যে যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল, পুড়ে গেল, এরকম একটা মনে হচ্ছিল। আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারল। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে, পাশেই মাকে দেখতে পাই। কিছুক্ষণ পর বাবাও আসে। তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ভর্তি করিয়ে বাড়িতে ফোন দেয়। আমার নাকি অনেক রক্তক্ষরণ হয় এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয়। মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতে। ডাক্তার বলেছে 2 সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না, তাই অপেক্ষা করতে লাগলাম। প্রতিদিন নার্স আসতো এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত। একদিন বিকেলবেলা আমি আমার বেডে শুয়ে আছি, হঠাৎ নক করলো দরজা। ভাবলাম নার্স এসেছে। মা ঘুমিয়েছিল তাই নিজে দরজা খুলতে গেলাম। এক বৃদ্ধ লোক আমায় বলল, মা আমি ক্যান্সারের রোগী, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, নার্স এখনো আসেনি। আমি মূর্খ মানুষ, নিজের ওষুধটা কোনটা খেতে হবে বুঝতে পারছি না। তোমাকে দেখে শিক্ষিত মনে হয়, যদি দয়া করে এসে আমাকে ওষুধটা একটু বুঝিয়ে দাও। আমি ভাবলাম দরজাটা বন্ধ করে যাই, তাই করলাম। অনেকক্ষণ তার সাথে হাঁটছি। অনেকক্ষণ পর হঠাৎ মনে হলো লোকটা হাঁটছে না, অনেকটা যেন ভেসে ভেসে এগোচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে দেখি হঠাৎ লোকটা নেই। এই চোখের সামনে থেকে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। খুব ভয় করতে লাগলো আমার। আর তখনই দেখলাম সামনে একটা ঘর, সেখান থেকে নীল আলো আসছে। ভাবলাম লোকটা হয়তো ভেতরে ঢুকে গেছে। আমিও ঢুকলাম। কেমন যেন ঠান্ডা ঘরটা। আমার কেমন যেন একটা গন্ধ আসছিল ভেতর থেকে। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল। বৃষ্টি পরিষ্কার হতে বুঝলাম এটা একটা মর্গ। দরজা খুলতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে টানছে। ঘুরেই দেখি একটা লাশ, একে একে সবকটা লাশ আমার চোখে পড়ল। পরদিন চোখ খুললে নিজেকে নিজের বেডে আবিষ্কার করি, পাশে মাকে সব বলি। ডাক্তারদের বলার পর তারা বলে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে, তাই ব্রেনে কিছুটা সাময়িক সমস্যা হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। তবে আমি জানি আসলে সবই আমার চোখের সামনে ঘটেছে। সেদিন আবার একজন মারা গিয়েছিল, বৃদ্ধ লোক। শুনলাম ক্যান্সারে আক্রান্ত ছিল লোকটি। অনেক বড় ঘটনা, আমি এইটুকু পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি, ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় এলো কসাই ছিলেন। মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে,
এটা একদম নদীর পারে আর কি, আচ্ছা। রাজবাড়ি একদম পাশে, তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা। এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো আচ্ছা। মানে বেশ শুনশান জায়গা ওটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা করলো, মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাইতেন। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপর থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করত, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেভাবে, মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে জলিল, যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর রাসেল ভাই উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা।
এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ, আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছে না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা। ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি
এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তো তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, রাইট, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি। এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলার ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়, আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা
এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য, আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয় আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে, অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে, এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটাই তিনি লিখেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনাটির স্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খরসতি গ্রামে। ওই গ্রামের খুবই দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সখিনা। বয়স 9 থেকে 10 বছর হবে। পরিবারের মা, বাবা ও একমাত্র ছোট ভাই আব্দুর রহিমকে নিয়েই এই দারিদ্র্যের মধ্যেও ভালোই চলে যাচ্ছিল তাদের। সখিনার শখ ছিল হাঁস, মুরগি ও ছাগল পালা। হাঁস, মুরগি ও ছাগলের ঘর ছিল আলাদা আলাদা করে। প্রতিদিন সন্ধ্যায় সেগুলো গুনে গুনে ওগুলোর মধ্যে রেখে দিত। যে মুরগিগুলো সখিনার ছিল, এর মধ্যে একটা মুরগি ছিল একটু ভিন্ন রকমের, কারণ সেটি তার নিজের খোপে থাকতে পছন্দ না করে রাতের বেলা সে গাছের ডালে বসে থাকতে পছন্দ করত। এরকম অনেক মুরগি দেখা যায় যারা নিজের ঘরে না থেকে গাছের ডালে থাকে। তাই মাঝে মধ্যেই একটি লম্বা লাঠি দিয়ে সেটিকে মৃদু আঘাত করে নামিয়ে আনত সখিনা। যেহেতু মাঝে মধ্যেই এটা হতো, তাই এই কাজ করার জন্য মাঝে মাঝে সন্ধ্যার পর তার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে সেই লম্বা লাঠি ও একটি হারিকেন নিয়ে বের হতো। আশেপাশের মাঝারি সাইজের নির্দিষ্ট কয়েকটি গাছের ডালেই পাওয়া যেত সেই মুরগিটাকে। একদিন সন্ধ্যায় সখিনা দেখে তার সেই মুরগিটি এখনো ফেরেনি। তাই বিরক্ত হয়ে সেই কাজ করতে বের হয়ে যায় আব্দুর রহিমকে নিয়ে। কিন্তু সমস্যা দেখা দিল, এবার আর সেই নির্দিষ্ট গাছগুলোর ডালে মুরগিটাকে পাওয়া যাচ্ছে না। তাই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে একটা গাছের ডালে মুরগিটিকে পাওয়া গেল। যথারীতি ওটাকে নামানোর জন্য লম্বা লাঠি দিয়ে খোঁচা দেবার চেষ্টা করছিল, কিন্তু আজকে আর মুরগিটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। মুরগিটি মাঝে মাঝেই এই ডাল থেকে ওই ডাল চলে যাচ্ছিল, কিন্তু নিচে নামছে না। সখিনা এবং আব্দুর রহিম দুজনই খুব বিরক্ত। সখিনা মাঝে মাঝে বলছিল যে তোকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তোকে বিক্রি করে দিব, না হলে জবাই করে খেয়ে ফেলবো।
তুই খুব ঝামেলা করিস, এভাবে তোকে আর রাখবো না। তো এরকম সখিনা বলছিল, জোরে জোরেই বলছিল। সখিনা ও আব্দুর রহিম হঠাৎ স্পষ্ট একটি বিষয় দেখতে পায়। সখিনা ও আব্দুর রহিম দেখে যে মানুষের মতো কিছু একটা গাছের মাথা থেকে টিকটিকির মতো মাথা নিচু আর পা উঁচু গাছ বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে, এবং খুব দ্রুত সেটা নেমে মুরগিটিকে খপ করে ধরে আবার একইভাবে গাছের মাথার উপরে উঠে মিলিয়ে গেল। ওরা মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে যায় আর সবাইকে বিষয়টা খুলে বলে। কিন্তু সবাই এই বিষয়টিকে আমলে নেয় না। কেন আমলে নেয় না? কারণ হচ্ছে যে গ্রামে অনেক ধরনের প্রাণী থাকে যেগুলো হাঁস মুরগি খেয়ে থাকে, এর মধ্যে গন্ধগোকুল বা খাটাস এগুলো অন্যতম। সবাই বলে যে তোরা এই জিনিসটাকেই দেখেছিস, এগুলো কোনো ভূত প্রেত না, অন্য কিছু না, খাটাস বা গন্ধগোকুল এগুলোই হবে। যেহেতু ওরা দুজনই বাচ্চা কাচ্চা ছিল, তাই বাচ্চা কাচ্চাদের কথা কেউ পাত্তা দেয় না। এর ঠিক কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা। সন্ধ্যায় সখিনার একটা ছাগলকে পাওয়া যাচ্ছিল না। সাধারণত ছাগল বাড়িতেই ফিরে আসতো, কারণ ছাগল বাধা থাকতো, কখনো বাধা না থাকলেও সেটা বাড়িতে ফিরে আসতো। যেহেতু ছাগলকে পাওয়া যাচ্ছিল না, তাই ছাগলকে খুঁজতে আবার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে হাতে হারিকেন নিয়ে বের হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ছাগলকে। ছাগলের একটা নাম রেখেছিল সখিনা, যদিও বা সেই নামটি কি এটি আমি জানতে পারিনি, বা আমি তাদের কাছ থেকে শুনেছি, আমাদের যারা পরিচিত মুরব্বী ওনারাও বলতে পারেননি। সখিনা যখন ছাগলটির নাম ধরে ডাকছিল, অনেক দূর থেকে ছাগলের শব্দ ভেসে আসছিল, কারণ সখিনা তার ওই ছাগলের ডাকটি শনাক্ত করতে পারত। সখিনার কানে যতটুকু আওয়াজ আসে তাতে বুঝতে পারে বাড়ি থেকে অনেক দূরের একটি উঁচু ভিটা থেকে ছাগলের মৃদু ডাকের শব্দ ভেসে আসছে, এবং এটাই তার কাছে মনে হচ্ছিল। আব্দুর রহিমও বলে, হ্যাঁ ঠিক ঠিক ওই উঁচু ভিটার ওই দিক থেকে ছাগলের শব্দটি আসছে। তখন ওরা দুজন ওদিকে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে ওদের বাড়ি থেকে একটু দূরে যে উঁচু ভিটাটি রয়েছিল, এটি আসলে ছিল একটি শ্মশান। বর্ষাকালে যখন সব দিক পানিতে তলিয়ে যায়, তখনই আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা লাশ পোড়ানোর জন্য এটা ব্যবহার করে। আর যখন শুকনোর সময় থাকে তখন এটা ব্যবহার করে না, নদীর পাড়ে লাশ পোড়ানোর জন্য নিয়ে যায়। তখন ছিল শীতের সময়, তাই চারদিকে শুকনো ছিল। আর ওদের বাবা সেদিন বাড়িতে আসতে কিছুটা দেরি করছিল বলে দুই ভাই বোন নিজেরাই সাহস করে চলে যায় সেই ভিটায়। সেই ভিটায় কিছু বড় গাছ ছিল এবং বেশ কিছু ঝোড় চাপ এগুলোও ছিল। গাছগুলো পার হয়ে ওরা যখন মূল ভিটায় গেল, তখন আর কোনো ছাগলের শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু ছিল চারদিক থেকে ঝিঝি পোকার ডাক। সখিনা তখন ছাগলটির নাম ধরে আবারও ডাকে। সাধারণত সখিনা আগে দেখতো যে ছাগলটির নাম ধরে যদি সখিনা ডাকে, ছাগলটি উত্তর নেয়, এবং ছাগল যেভাবে শব্দ করে সেভাবে শব্দ করে সে উত্তর নেয়। সখিনা যখন কয়েকবার ছাগলটিকে ডাক দেয়, তখন আবারও ছাগলের শব্দ তাদের কানে ভেসে আসে। কিন্তু এবার মনে হয় যে ছাগলের শব্দটি ঠিক মাটির উপর হচ্ছে না, মাটির উপর থেকে উঁচুতে, মনে হচ্ছে গাছের আগার থেকে এই শব্দটি ভেসে আসছে। তখন ওরা যখন আবারও ছাগলটির নাম ধরে ডাক দেয়, তখন এক পাশ থেকে ছাগলের শব্দ আসে। ওরা দেখে এটি লম্বা গাছের দিক থেকে শব্দটি আসছে। সখিনা এবং আব্দুর রহিম হাতে হারিকেন নিয়ে সেই গাছটির দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে উপর দিকে তাকিয়ে কোনো ছাগল দেখতে পায় না। আবারও ডাক দেয়। তখন মনে হলো যেই জায়গা থেকে একটু আগে ওরা সরে এসেছে সেই দিকে গাছ রয়েছে, সেই গাছের উপর থেকে শব্দ আসছে। ওরা সেদিকে চলে যায়, গিয়ে উপর দিকে তাকিয়েও কোনো ছাগল দেখতে পায় না।
তখন আবারও ছাগলটির নাম ধরে সখিনা ডাক দেয়। এবারে ডাকেও ছাগলটি উত্তর নেয় তার মতো করে শব্দ করে, কিন্তু মনে হচ্ছিল অন্য আরেকটি গাছ থেকে সেই শব্দ ভেসে আসছে। তার মানে হচ্ছে ছাগলটির শব্দ সরে সরে যাচ্ছিল, একই জায়গায় ছিল না। এবার যখন তার একটি গাছ শনাক্ত করে সেই গাছের নিচে গিয়ে উপর দিকে তাকায়, এবার ছাগলের দেখা পায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে ছাগলটি ওই গাছের অনেক উঁচু একটি ডালে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কারণ ছাগল তো গাছের ডালে আসলে দাঁড়িয়ে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, ছাগল এই গাছে উঠলো কিভাবে? ওঠার তো কোনো সম্ভাবনাই নেই। আর ডালের উপর যে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মাত্র ও ডালের উপর দাঁড়িয়েছে, কেউ ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এখনই পড়ে যাবে এমন মনে হচ্ছে। চাঁদের আলোয় হঠাৎ দেখে সেই ছাগলটিকে ধরতে সেই মানুষের মতো অদ্ভুত প্রাণীটি নেমে আসছে। ছাগলটি ভয়ে ডাল থেকে লাফ দেয়। লাফ দিয়েই ছাগল মারাত্মক আহত হয়। কিন্তু সখিনা এবং আব্দুর রহিম দেখে মানুষের মতো সেই অদ্ভুত প্রাণী মাথা নিচে এবং পা উপরে টিকটিকির মতো করে গাছ থেকে মাটিতে নেমে আসছে। সখিনা এবং আব্দুর রহিম ছাগলের চিন্তা বাদ দিয়ে ওরা ভয়ে দুজনই বাড়ির দিকে দৌড় দেয়। ততক্ষণে ওদের বাবা বাড়িতে ফিরে এসেছিল। যখনই শোনে যে ওই শ্মশানের ওইদিকে ওই ঘটনা ঘটেছে, তখনই ওর বাবা বলে, তোরা ওদিকে কেন গিয়েছিস? ওদিকে রাত্রেবেলা যাওয়াটা তোদের মোটেও উচিত হয়নি। তখন সখিনা ও আব্দুর রহিমের বাবা আশপাশ থেকে আরো কয়েকজন লোককে ডেকে নিয়ে, হাতে টর্চ লাইট নিয়ে, কারো হাতে মশাল ছিল, কারো হাতে হারিকেন ছিল, তারা ওই শ্মশানের দিকে যায়। আব্দুর রহিম ও সখিনাও যায়। তারা সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখে। ঘটনা তো না, মানে বিষয় দেখে, লক্ষ্য করে। তারা দেখে যে ছাগলটি তারা রেখে এসেছিল, সেই ছাগলটির মাথা নেই এবং মনে হচ্ছিল যে ছাগলের বুক চিরে কেউ ভিতরের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে। চারদিকে রক্ত আর রক্ত। ছাগলের মাথা এবং হৃৎপিণ্ডবিহীন দেহ তারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে। কেউ কেউ বলে এটা হচ্ছে একটা পিচাস, শুদ্ধ বাংলা যেটাকে পিশাচ বলা হয়, যে এটা কোনো পিচাসের কাজ। কেউ কেউ বলে না, ওরা বাচ্চা মানুষ, ওরা ভুল দেখেছে, এটা হয়তো বা কোনো মেছো ভাগ বা এই টাইপের কিছু হবে, এরকম কিছু না। কিন্তু গ্রামবাসী একটা বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে যে ওখানে যে পায়ের ছাপ দেখতে পায়, এই ছাপটির আসলে মানুষের মতোই পা, কিন্তু পায়ের যে ছাপটি ছিল সেটির আকার মানুষের যে স্বাভাবিক রকমের পা থাকে তার থেকে বেশ বড়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে পায়ের ছাপ যেখানে ছিল তার সামনে হাতের ছাপও ছিল। তার মানে হচ্ছে এই প্রাণীটি হাত পা উভয়কে নির্ভর করে চলাফেরা করে। এবং গাছে, একটি লম্বা গাছের কাছে গিয়ে দেখে সেখানে রক্তের ছাপ রয়েছে। তার মানে হচ্ছে সত্যি কোনো প্রাণী ছাগলটির মাথা ছিঁড়ে নিয়ে এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে গাছের উপরে চলে গেছে। গ্রামবাসী ফিরে এসে গ্রামের যে মেম্বার ছিলেন তাকে বিষয়টা বলে। তখন সিদ্ধান্ত হয় যে ওই শ্মশানে যে গাছগুলো আছে, ঝোড়ঝাপা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সত্যি সেটা করা হয়। কিন্তু গ্রামের কেউ কেউ মনে করেছিল এটি আসলে কোনো হিংস্র প্রাণীর কাজ নয়, এটি পিশাচের কাজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে গ্রামের কোনো বয়স্ক মানুষ ওই অদ্ভুত প্রাণীটিকে দেখেনি, কিন্তু সখিনা ও আব্দুর রহিমের মতো কিছু বাচ্চা কাচ্চা রাতের বেলায় অদ্ভুত প্রাণীটিকে দেখেছে।
কিন্তু কোনো বড় মানুষ এটিকে দেখেনি। এটি একটি রহস্য যে এটি যদি সত্যি কোনো প্রাণী হতো তাহলে সবার চোখেই সেটা ধরা পড়ত। কেন শুধু বাচ্চা কাচ্চারাই সেটাকে দেখেছে, কেন বড়দের সামনে ধরা দেয়নি? এই রহস্যটি আজও রয়ে গেছে। কিন্তু একজন ভালো আলেম উনি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে বলেছিলেন, সত্যি এটা একটা পিশাচ, এটি কোনো প্রাণী নয়। এরপরেও ওই গ্রামের বেশ কিছু হাঁস মুরগি মিসিং হয়, কিন্তু এটি আসলে কে নিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ বলেছিল এটি সেই পিশাচেরই কাজ, কিন্তু আসলে কে নিয়েছে এটি কেউ জানে না। এখনো নাকি কখনো 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 কোনো বাচ্চা কাচ্চারা সেটিকে দেখে। এটি ছিল ঘটনা। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি। কিছু না হলেও এটা 60s এর গল্প হবে। আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ, এবং তারা পারাদ্বীপ পোর্ট, যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে, তারা একটা স্টিল প্ল্যান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি। তো ফিজিবিলিটি রিপোর্ট টিপোর্ট এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন, তাই জন্য ওনার ওখানে থাকতে হতো। উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন। ওকে। তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা। আমিও লোভী, উনিও লোভী ছিলেন। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই। তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে। সাথে সবসময় উনি ওনার একখানা .32 একটা রিভলভার রাখতেন। ইট ওয়াজ আপনার একটা কনস্টেবলের এডিশন অফ স্মিথ অ্যান্ড ওয়েসন আই থিঙ্ক। সো হি ইউজড টু অলওয়েজ কিপ ইট উইথ হিম। টর্চ রাখতেন এবং এইগুলো নিয়ে উনি দিলেন হাঁটা। তো হাঁটতে হাঁটতে সবাই খালি, গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর, এই তো নাক বরাবর চলে যান, সামনে একটু সামনে, একটু সামনে। হ্যাঁ, এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন। এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াতে যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা, হ্যাঁ, নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি। ঠিক এই সময় যেটা হয়, উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি, মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই, মানে একটু শর্টকাট যদি আবার পৌঁছে যাওয়া যায় ফেরার সময় তাহলে একটু বেটার হয়। প্রায় তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বিকাল হবে। বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন, এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে। বলে ওকে ফাইন। তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন। তো যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ান। মহিলার পরনে কিছু নেই, লম্বা চুল, ভীষণ সুন্দরী। এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে। ওকে, কিন্তু কিচ্ছু বলছেন। আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোন একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে। এই সর এখান থেকে সর। সে সরে না, সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই, এই ইলিশ মাছ তার চাই। এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেয়। পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না, সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে। এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন, খুব স্বাভাবিক মানে। এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস উঠে উনি প্রথমে ভয় দেখান। ভয়ের সিনারি নাই, ছুড়ে মারে এবং দ্যাট গোজ থ্রু অ্যান্ড থ্রু হার। মানে এপার থেকে ওপার চলে যায়, থেকে ওপার, মানে একদম যেন ঢুকলো এবং শাট করে ওখান থেকে বেরোলো। জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া, সেই ছায়ার এপাশ থেকে ওপাশে চলে গেল। কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ এ প্রপার, নাকি মানে একদম প্রপার ফিগার আর কি। এইবার তো বাবা বেশ ভয় পেয়েছে। উনি স্পিড শুধু বাড়াননি, এবার উনি দৌড়াচ্ছেন। এই যে প্রেতনি,
সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে, ইলিশ মাছ তার চাই। আমার বাবা এবার একটুখানি নাচ্ছর বান্ধা হয়েছে, ইলিশ মাছ আমি দিব না। সে একবার ফায়ারও করেছে, কিচ্ছু হয়নি। ওকে। সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল। বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি, স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরো যেখানে বন আছে, ইউজুয়ালি ফরেস্ট আছে, সেখানে সবাই বন বিবিকে প্রে করে আর কি। তো বন বিবির একটা মন্দির ছিল, এবং ওখানে যে প্রিস্ট ছিল, সে প্রিস্টের সাথে আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল। তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে, বন বিবির মন্দিরের দিকে। এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে, প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে, হ্যাঁ আসেন, আমার পিছনে কিছু একটা পড়েছেন, বাঁচান। প্রিস্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে, গাড্ডার উপর দিক দিয়ে লাফ দেবেন, আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালাই দেবেন, হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে। প্রিয় লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। লিসেনার, যারা এইরকম ঘটনা প্রতিদিন শুনতে ভালোবাসেন বা ভূত এবং ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিসেনার, আপনারা জানেন আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে ভয়ঙ্কর ইমেইল এপিসোডগুলো তুলে ধরে থাকি। লিসেনার, চলুন আমরা সরাসরি ঘটনায় যাব। আজকের এই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর হতে যাচ্ছে। ঘটনাতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনা শুরু করা যাক। চলুন চলে যাই ঘটনায়। হ্যাঁ, আপনি হাঁটা দিবেন, আমি আসতেছি। তো আমার বাবা লাফ দেয় গাড্ডার উপরে, কয়েনও ফেলে, ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত, ইলিশ মাছ ছাড়েনি। হ্যাঁ, একেই বলে হচ্ছে গিয়ে মাছে ভাতে ভাঙালি, আমি ইলিশ মাছ ছাড়বো না আমার। এবং সে লাফ দিয়ে এখানে ঘুরে যায়। তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে, হ্যাঁ মহিলাকে বলছে, মানে উড়িয়া ভাষা ইনফ্যাক্ট, যে তুমি যাও এখান থেকে, কেন এখানে পেছনে পড়েছো, যাও চলে যাও এখান থেকে, দিয়ে দিয়েছে তো যাও। তারপরে দেখা যায় যে মহিলা চলে যায়। আচ্ছা। তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি, 100 বছর আগেকার ঘটনা, যখন নীল চাষ হতো এই এলাকাতে। এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল। অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয়, অ্যান্ড মার্ডার্ড। তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায়, এবং সে আগেও যেটা করেছে ইজ শি প্রেজ অন পিপল, মেন, এবং তাদের সাথে নাকি সবসময় থাকে, ইনভিজিবল টু এভরিওয়ান, সবার কাছে একদম ইনভিজিবল, খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল। এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জি গুলোকে সব সাক আউট করে। আচ্ছা। আস্তে আস্তে করে করে, এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল। হ্যাঁ, সবাই তাকে পাগল খানাটানার মধ্যে ফেলে দেয়। আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায়, and she moves on to another host, একটু প্যারাসাইটিক টাইপ অফ, বুঝতে পারছি, গোস্ট আর কি। এবং সাধারণত মানে তারাই ফিরে আসে বারবার, যারা একটু অতৃপ্ত হয়ে Exactly. পৃথিবী থেকে এবং যায়। এদেরকে বলে আর একটা ফেরতনি। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম, একটা নতুন টার্ম, ফেরতনি, এবং আমি যারা আরেকটা, ফিরে আসে। আচ্ছা এদেরকে বলে ফেরত নেই। হ্যাঁ, ফেরতনি। আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি, ওইটারই একটুখানি কি বলবো আর কি, আঞ্চলিক করা আর কি, ফেরতনি, যারা ফিরে আসে। এবং আমি শুনেছি যে অবস্থায়, মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে, হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায়, যে জায়গাটায় শরীরে কাটা, সেই অবস্থায় ফিরে আসে। অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনো ভাবে আসে, বা যার যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল, দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে, হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো। এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে? আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই, সেহরি টাইম তো হয়ে যাচ্ছে প্রায়। জাস্ট একটা কথা বলে নিই, তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না। সো সুমন ভাই কেন থাকছেন না, এটা একটু যদি সবার সাথে বলে যান, যাতে আমরা কোনো বাজে সিচুয়েশন না ফেস করি। যে সুমন ভাই কই, হোয়াট হ্যাপেন টু হিম, হ্যান্ড দেন একটু বলেন। ওকে, হ্যাঁ, নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না। সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছি এখানে। সো আমি অ্যাকচুয়ালি থাকছি না, বিকজ আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে। এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে। ওয়েল, দ্য থিং ইজ, আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিক টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে। আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্সএনএ রাখা, ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স,
তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে। সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি। সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি। সো যেটা হয়েছে, তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই মাসের 28 তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে। ওখানে একটা প্রায় 150 বছরের পুরনো একটা পাগলা গারদ, একটা মেন্টাল ইনস্টিটিউশন, সাম লুনেটিক অ্যাসাইলাম। ওখানে ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এবং ওখানে নাকি মানে শয়ে মানুষ মারা গেছে, মানে যারা পেশেন্ট ছিল 100-র উপরে মানুষ মারা গেছে। এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন ওখানে অনেকেই যায়, সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড, অনেকেই এটা দেখতে যায়। সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট 28-তে, এই মাসের 28-তে তারা যাচ্ছে এটা ইনভেস্টিগেট করতে। এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভিটেশন পেয়েছি। সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ইনভেস্টিগেশনে যাব। সো আই হোপ একটা মজার কোন একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, যে এক্সপিরিয়েন্সই হোক, ডেফিনেটলি আমি যখন ওখান থেকে ব্যাক করবো, আমরা সেটা তারপরে share তো আপনি করবেন। ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করবো এবং কি হলো না হলো এটা নিয়ে আমরা আলাপ করবো। সো এই কারণে আমরা নেক্সট 2 এপিসোডে আমি থাকছি না। সাকিব কিছু বলো? হ্যাঁ, না, লুনেটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে, যে এখনকার দিনে পাগলা গারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয়, এটা খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত সে 40-50 বছরে এই হিউম্যান ট্রিটমেন্টটা, মানে ট্রিটিং দেম এজ পিপল, পাগলদেরকে ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে যতটুকু সম্ভব, এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো 150 বছর 200 বছর পুরনো। আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো, মানে লিটারালি ইলেকট্রিক শক থেরাপি, ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে, বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না। সো ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক, মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে। সো সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট বাড়ার পিছনে দিস ওয়াজ এ বিগ ফ্যাক্টর আর কি। ওকে, ইটস নট জাস্ট ন্যাচারাল ডেথ। বুঝতে পেরেছি, মানে ওইভাবে যে কষ্ট পেয়েই মারা গেছে। সো এর জন্য এটাই জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড। ওকে, তো আমার মনে হয় যে আর কোনো গল্প তো আজকে আমরা শুনছি কি? না, আজকে আর কোনো গল্প নাই। ওকে, টাইমও প্রায় শেষ হওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। শিওর। সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে একটা বাসা আছে, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। নাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই, বাট আপনারা যদি কখনো ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে যান রাত্রেবেলা, দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো একটু খেয়াল করবেন। ওকে, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বড় জোর 6টা কি 7টা লাইট জ্বলে, 6টা কি 7টা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টটা অনেক বড়। ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট 30টার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে। বাট আপনারা 6টা-7টার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে। রাইট, দেখবেন না। এর কারণ হচ্ছে ওই 6টা-7টা বা 10-12টা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে কেউ থাকতে পারে না। এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা, আমি নামটা বলতে পারছি না। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে, সবাই চায় না। বাট আপনারা এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট 27 নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন, কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয়। এটাই হচ্ছে একটা ছোট্ট গল্প। এনিওয়েজ, সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে। এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে 11:59 আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ কৌশিক দা আমাদেরকে চমৎকার কিছু গল্প বলার জন্য, এবং ভৌতিক টিমকে তো থ্যাংক ইউ জানাচ্ছি। আর সেই সাথে শেষ করছি, এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে রেইনবো ইন দ্য ডার্ক বাই ডিও। অ্যান্ড আমার মনে হয় যে আজকে রাত্রেবেলা কেউ প্লিজ ভয় পেন না, আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমাতে যাবার, এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালাম ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। হ্যাঁ। তো মফস্বলে থাকতেন তিনি তখন, এখন ঢাকায় থাকেন কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন।
মানে আমি একদম তার সামনে বসে ঘটনাটা নেই, এবং সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। কিন্তু আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাড়ি ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা, মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত, যখন লোকজন পোস্টার পেত তখন তারা এইরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টারে দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে, কারণ তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হই নাই আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে 2টা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ির থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে বাড়িতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেই দিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে এরকম তার মনে হচ্ছিল, যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরা প্যান্ডেল সব উড়িয়ে দিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসে যাই না, তিনি বলছেন নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা, মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে গেছে এরকম অবস্থা আর কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি। 1-2বার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ওখানে যদি কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি ঢিবিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গাতে নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো,
কারণ এখন রাত্রে 3:35 উপরে বাজে, 3:30 উপরে বাজে। এত রাতে আমি কি করব? উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে ওঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতেই হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির নিচে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে। কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি, আসলে এই লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন, সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের দরজাটা আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, একটা চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই। এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর এক মিনিটও দাঁড়া থাকতে পারে নাই। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর এই ডেড বডিটা পড়ে আছে। সে এক দৌড়ে বাড়ির যায়। বাড়ির আশেপাশে যে ঘরগুলা ছিল সবগুলাতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না। যে তলে পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ির থেকেই বেরিয়ে আসেন। যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভেতরে একটা মানুষ পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পাস পেলেন না আর কি। তো হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো। বাচ্চারা খেলছে, বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো? অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আসে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক, বৃষ্টিতে ভিজি আর যাই হোক, আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট, চিকন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম। এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়াই গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে। আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হায় হায়, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো। এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দুয়া পড়ছে, এত সুরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দুয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু। তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো। সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সেই একই ঘর কিনা। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপরে পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো। আর
যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে, ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বের হওয়ার পর তিনি 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছে, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টিচ্ছন্ন দিনে, মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বলল যে, আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না বাড়ি থেকে, কবরটা দিয়ে তারপরে চলে যান। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ওই ডেড বডিটা তখন বলেছিল যে, কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে, এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে, আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে ওখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম একটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভেতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নাই, এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ওই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলা আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মট্টত খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘুরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে, এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে। বলে যে, কোন বাড়ি, এখানে তো কোনো বাড়িই নেই। মানে বলে যে, তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে। বলে পাটোয়ারি বাড়ি থেকে প্রায় 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তিনি বললো যে, তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাত্রেবেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার এখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি, মানে ওই জায়গায় দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তার এত রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটা আর সেখানে নাই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মাহমুদ শোয়েব, আমি বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। এটা আপনার কাছে পাঠানো আমার 25তম এপিসোড। ভাইয়া, আপনি আমার কোনো ঘটনায় আলহামদুলিল্লাহ মানে অগ্রহণযোগ্য করেননি। কেননা আমি বলে রাখি, আমি যে ঘটনাগুলো পাঠাই ভাইয়া, এগুলো আমার মানে নিজের ঘটনা না, বা কারো পাঠানো কোনো অ্যাপসের হেল্প না। আমাকে যারা ঘটনা দেয় তারা সবাই জানে যে ভূত.com-এ শোয়েব ভাইয়া যায়, তার এমডি শোয়েব ফেসবুক আইডিতে আমার অনেকে বিভিন্ন এলাকা থেকে আমাকে ঘটনা পাঠায়। তার মধ্য থেকে সেই ঘটনাগুলো ভালো লাগে আমার, সেই ঘটনাগুলো আমি নিজে পড়ে সেই ঘটনা তাদের মতো করে বলে থাকি। তো রাসেল ভাইয়া তারই ব্যতিক্রম না, আজকেও একজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। সেই ঘটনাটি আমি বলতে যাচ্ছি যে এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে প্রবাসী থেকে, মালয়েশিয়ার একটা প্রবাসী ভাই, এর নাম রাফি। ভাইয়া তিনি বলেছেন
যে আসসালামু আলাইকুম ভাইয়া, প্রথমে আমার সালাম নেবেন। আমি জানি আপনি আজ রাসেল ভাইয়ার কাছে ঘটনা বলেন। তো শোয়েব ভাইয়া, যদি সময় হয় তাহলে আমার এই ঘটনাটি প্লিজ একটু ভূতে ফেমে শেয়ার করবেন। তো তারপরে তিনি ঘটনা লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি একজন মানে মেকানিক্যালি কাজ করি। এখানে এসি নষ্ট হয়ে যাওয়া সেটা ঠিক করা বা নতুন নতুন এসির পিছনে বাসায় গিয়ে আমার কাজ করতে হয়। তো আমি মালয়েশিয়াতে বর্তমানে সারাদিন এইরকম কাজ করে সারাদিন ঘেমে গরমে যখন বাসায় ফিরি, আমি যে বাসায় থাকি এটা হচ্ছে ছোট্ট একটা বাসা। এই বাসায় আমি একাই থাকি। তো এই বাসা যখন আমি ভাড়া নিয়েছিলাম তখন বাড়িওয়ালা আমাকে এই বাড়ির সম্পর্কে কিছু সতর্কতা দিয়েছিল। সতর্কতা বলতে তিনি লিখেছেন যে এই বাড়ির পিছন দিকে রাত 12টার পরে কখনো যাবে না এবং রাতে দেরি করে বাড়িতে ফিরবে না। হুটহাট কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো মানুষ এই বাড়িতে আনা যাবে না। তো একদিন রাতের বেলা 12টার দিকে আমি বাসায় কথা বলছিলাম। তো বাসায় কথা বলতে বলতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি একটু গেট থেকে বের হই। আমি যে রুমে থাকি এই রুম থেকে বের হয়ে কথা বলতে বলতে আমার মানে ওগুলো কিছু মনে ছিল না। মানে বাসাওয়ালা যে কথাগুলো আমাকে বিধিনিষেধ দিয়েছেন ওগুলো আমার মনে ছিল না। তো আমি আম্মুর সাথে কথা বলতে বলতে আমি একটা গাছের নিচে যাই এবং কিছুক্ষণ পরেই আমার মনে হয় যে কেউ একজন খসখস খসখস করছেন। আর সাথে সাথে আমার সব কথা মনে পড়ে যায়। একটু পরে আমি যখন ভাবলাম আমি এত রাতে গাছের নিচে চলে এসেছি, তা আম্মুকে বললাম, আম্মু তুমি একটু লাইনে থাকো, আমি রুমে যাই। যখনই রুমে যাব তার মধ্যে গাছের পিছন থেকে একটা অবয়ব মেয়েলি কণ্ঠে কান্না করছে, গভীরভাবে কাঁদছে। তো আমি এই পরিস্থিতি দেখার পরে একদম হতবাক হয়ে যাই এবং আমার শরীরের সকল লোম দাঁড়িয়ে যায়। সাথে সাথে ভয়ে আমার হাত পা লিটারালি কাঁপছে। রাসেল ভাইয়া, তখন আমি ওখান থেকে দৌড়ে আমার রুমে চলে যাই এবং সারা রাত আমি এই বিষয়টি ভাবতেছিলাম। রুমে ঢোকার পরে আমি যখন গেটের দরজা লাগাই দেই তখন একজন আমার দরজার ওই পাশ থেকে বড় বড় নখ দিয়ে দরজায় কড়া নড়ছে, মানে আঁচড়াচ্ছে এরকম একটি টাইপ। তো রাসেল ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছি ওর ওই খড়খড় খড়খড় করেই যাচ্ছে দরজার পিছনে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমার দরজার ওই পাশে কেউ একজন আছে। তো আমি সেই মুহূর্তে কি করব? আমি গেট লাগাই দিয়ে ওই মুহূর্তে সে কোনো মতে রাত পার করেছি এবং সকালবেলা উঠে দরজার ওই পাশে গিয়ে দেখি যেখানে খড়খড় করেছিল সেখানে হাতের নখের ছাপ দিয়ে একদম ওই দরজার কাঠের কিছু অংশ তুলে ফেলেছে। বোঝাই যাচ্ছে যে এই নখগুলো অনেক বড় বড় ছিল। তো আমি কাজে গিয়ে এই বিষয়টি রফিক চাচার সাথে শেয়ার করলাম যে চাচা, আমি যে বাসাটায় থাকি এই বাসাটায় হঠাৎ করে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটলো। আমি আম্মুর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি বাইরে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে চাচা একটা মেয়ে একটা গাছের পেছন থেকে অনেক জোরে জোরে কান্না করছিল, ফুপিয়ে ফুপিয়ে। আমি না চাচা তারপরে আমি রুমে দৌড়ে আসি এবং সেই মেয়েটাও আমার বাসার দরজায় এসে এরকম আঁচড়ের দাগ দিয়েছে, সেগুলো আমার দরজাতে এখনও লেগে আছে। তখন রফিক চাচা বলল, জি হ্যাঁ, আমিও গত 3 বছর আগে ওই বাসায় থেকেছি। একই প্রবলেমের কারণে আমি সেই বাসাটি ছেড়ে দিয়েছি। আমি বিষয়টি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমাকে কিছু না বলেই ওই বাসাতে উঠে গিয়েছিস। আমি তোকে মানা করিনি বা নিষেধ করিনি যদি আমার কোনো ক্ষতি হয় তোকে নিষেধ করার কারণে। এই জন্য আমি তোকে এই ঘরটার বিষয়ে কিছুই বলিনি। যাই হোক, বিষয়টি তোদের বাসায় গিয়ে দেখব। তখন এই বিষয়টি আমি বাড়িওয়ালার সাথে শেয়ার করি। তো বাড়িওয়ালা বলছে, তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি রাত 12টার পরে এই বাড়ির পিছনে যাবে না। তুমি নিষেধ করা সত্ত্বেও কেন গিয়েছো? এতদিন যে ছিলে কোনো সমস্যা হয়েছিল কি? আমি বললাম, না 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 আঙ্কেল, না। তখন মানে আমি বিষয়টি ওখানেই ক্লোজ করে দিলাম। তারপরে আমি আবার বাসায় থাকা শুরু করলাম। একদিন পর আমার কেন জানি কোনো কাজে মন বসছে না, আমার কিছু ভালো লাগছে না, পুরো শরীরটা যেন ভারী ভারী হয়ে আসছে। কেননা আমি তার রহস্য উদ্ঘাটন করব। কে ছিল
কেনই বা আমার সাথে এমন করলো। তখন আমি আবারও দরজা খুলে সেই গাছের পিছনে আস্তে আস্তে যাই। যাবার পরে আমি বললাম, কেউ আছো এখানে? আমি কথা বলতে চাই, আমার পিছনে কেন লেগেছ? তখনই ওই মেয়েটি কান্নার স্বরে বললেন, আমি মিথিলা, আমার উপকার করবেন, আমি এখানে আটকে গেছি। তখন রাফি বললেন, কিভাবে হেল্প করতে পারি বলেন? তখন বলতেছে, আমি এখানে এসেছি আমার প্রেমিকের কাছে, আমার প্রেমিক আমাকে ধোঁকা দিয়ে অন্য জায়গায় চলে গেছে, এরপরেই আমি এখানে আটকা পড়ে গেছি। এটা বলেই সে কান্না করতেছে হাউ মাউ করে। বলে রাখা ভালো, তিনি কিন্তু মানুষ না, তিনি মরে গিয়েছেন এবং তিনি অবয়ব ব্যক্তি। তারপর এইবার যখন এই বিষয়টি বলল ওই মেয়েটি, সাথে সাথে আমার সকল ভয় দূর হয়ে গেল, আমি মনে সাহস পেলাম। তখন আমি বললাম, জি আপু বলেন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? তখন উনি কাঁদতে কাঁদতে বলছে, আমার দেশে আমার আম্মু ছাড়া আমার দ্বিতীয় কেউ নেই, আমার আম্মুকে একটা চিঠি পাঠিয়ে দিলে আমি খুব খুশি হব। আমার আম্মু অনেক অনেক টেনশন করছে, অনেক কষ্ট পাচ্ছে, আপনি যদি আমার এই চিঠিটি আমার আম্মুর কাছে পৌঁছান, আমি অনেক উপকৃত হব, আমি শান্ত হব, আমি শান্তি পাব। তখন রাফি বললেন, আমি তো আপনার ঠিকানা জানি না। তখন বলল যে আমি এখান থেকে চলে যাওয়ার পর এখানে একটা চিঠি পড়ে যাবে, আর তুমি সেই চিঠি নিয়ে ওই আমার ঠিকানায় পাঠিয়ে দিবে। তাই আমি বললাম, ওকে ঠিক আছে, আমি তাহলে চিঠিটা পাঠিয়ে দিব। তো আস্তে আস্তে ওই মেয়েটি কুয়াশার মধ্যে মিলিয়ে যায়, তারপরে ওখানে একটা চিঠি পড়ে যায়। এই চিঠিটা তুলে আমি দেখলাম যে এই চিঠির উপরে তার মায়ের নাম লেখা এবং অ্যাড্রেস পুরোটাই লেখা। এই চিঠিটা ছিল তার মাকে কেন্দ্র করেই। তো চিঠিটা আমি পড়িনি, তারপরে আমি চিঠিটা সরাসরি তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। এরপর থেকে আজ পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং ওই আত্মা বা অবয়বটা আমাকে আর কোনোদিন ডিস্টার্বও করেনি। তো সাহেব ভাইয়া, এই ছিল আমার ঘটনা। যদি ভালো হয় তাহলে অবশ্যই ভূতিফিল্মে প্রচার করবেন। আমার খুব ইচ্ছা আমার ঘটনাটি কেউ প্রচার করুক। আমি অনেক দিন azraselbhoot.com ঘটনা পাঠিয়েছি, কিন্তু ঘটনাটি অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু আপনি পড়ে শোনালে আমি অনেক অনেক উপকৃত হব। তো এই ছিল ঘটনা। আমরা চলে যাব এখন নতুন একটি ঘটনায়। চলুন এবার আমরা আপনাদের পছন্দের একটি মানুষের ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। জি, আমি লিসেনারদের কাছে একটু সরি বলে নিচ্ছি, বিকজ আমি খুবই সিক, হয়তোবা অনেক কাশি হয়েছে, হয়তোবা অনেক। ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দিতে। এটা আমার টিচার একটা স্টোরি। এটা আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড, যার নাম হচ্ছে। তো আমি স্টোরিতে চলে যাচ্ছি। আমার টিচারটা ছিলেন হচ্ছে মানে প্রায় এটা 22 কিংবা 23 বছর আগের স্টোরিটা। তো আমার ওই টিচারটা, উনি তখন মানে খুব বাহিরে চলাফেরার অভ্যাসটা ওনার ছিল। তো উনি রাতে চলাফেরাটা একটু বেশি করতেন। তো প্রতিদিনের মতো উনি সেদিনও যান বালিয়াকান্দি নামক ওই আমাদের ওই বাজারটাতে। তো ওখানে যাবার পর উনি হচ্ছে প্রায় রাত তখন 2টো হবে এরকম একটা টাইমে উনি ব্যাক করেন ওনার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে। উনি যখন ব্যাক করেন ওই টাইমটাতে আসলে ওনার গ্রামের ওনার যখন বাড়িতে ফিরতে ঠিক আসতে রাস্তায় একটা শ্মশান পড়ে। ওই শ্মশানে এখনো ওখানে মানুষ পোড়ানো হয়। তো এবং ওখানে প্রতি বছর মেলা হয়। উনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন, হঠাৎ করে শ্মশানের পাশে উনি দেখতে পান যে মেলা হচ্ছে, মানে মেলা আকৃতি, অনেক লোকজন ওখানে আনন্দ ফুর্তি করছে। তো উনি আসলে নিজের কিউরিসিটা করতে না পেরে উনি ওখানে ঢুকে যান যে দেখি ওখানে কি হয়। তো উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখতে পান যে অনেক মানুষ আনন্দ ফুর্তি করছে, অনেক দোকান বসছে। তো উনি আসলে এর মধ্যে ভিতরে গিয়ে ওনার 2-3 জন পরিচিত লোকের সঙ্গে ওনার দেখা হয়ে যায়। তো উনি ওখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেবার পর হঠাৎ করে উনি দেখে যে চারিপাশের যত লাইটগুলো ছিল সব বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো এর মাঝে 2 জন লোক ওনাকে এসে বলে যে তুমি কি এখন যেতে পারবা?
তা উনি আসলে ওই টাইমটাতে একটু নার্ভাস হয়ে যায় যে কি ব্যাপার, আমি এতক্ষণ কি মানে কিসের মধ্যে ছিলাম, আমি বুঝতে পারলাম না যে এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম চারিপাশে কত মানুষজন, আলো জ্বলছে, হঠাৎ করে এরকমটা হয়ে গেল। আসলে একটু ভয় পেয়ে যান। তো উনি ওই লোককে বলে যে হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। তো ওই লোকটা ওনাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে চায়। তো কিছু দূর যাবার পর ওই লোকটা ওনাকে বলে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তো তখন উনি বলে যে না, আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসুন। দেন আবার উনি কিছু দূর এগিয়ে দেন এবং এরপর আবার বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি বলে যে না। এভাবে যেতে যেতে ওনার যে বাড়িটা, ওনার বাড়ির সামনে গোরস্থান আছে, ওখানে এলাকার যে মানুষগুলা মারা যান তাদের দাফন করা হয় ওখানে। তো উনি ওখানে যেই ওই পর্যন্ত এসছে তখন হচ্ছে ওই লোকটা আবার আমার ওই টিচারটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন যেতে পারবা? তখন আমার টিচার বলছে যে না প্লিজ, এত দূর যেহেতু এসছেন আর একটু আসেন। তখন ওই লোকটা বলছে যে না আমি তো আর যেতে পারবো না। তখন ওই টিচার উনি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে ওনাকে চাপটে ধরে যে না প্লিজ আমাকে আরেকটু দিয়ে আসুন। তো তখন উনি যেটা দেখতে পান আলোতে, হালকা ঝাপসা জ্যোৎস্নার আলোতে যেটা দেখতে পান সেটা হচ্ছে যে ওনার মুখে কোনো মাংস নেই, মানে কঙ্কালের আকৃতি পুরোটা। তো উনি ওই টাইমটাতে ভয় পেয়ে যান, বাট ওনাকে বুঝতে দেন না। আমি আগেই বলেছি উনি খুবই সাহসী ছিলেন। তো উনি ওনাকে বুঝতে না দিয়ে উনি বলে যে প্লিজ আমাকে দিয়ে আসুন আর একটু, আমি তো চলে এসেছি প্রায়। এভাবে যেতে যেতে ওনার যখন বারান্দা পর্যন্ত, মানে ওনার বাড়ির ভেতরে বারান্দা পর্যন্ত এসছে, তখন ওই লোকটা বলছে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তখন বলছে একটু দাঁড়ান আর একটু আসুন। তখন উনি ওনার রুমে ঢুকে যায়। ওনার রুমে ঢুকে দরজাটা লক করে বলতেছে যে হ্যাঁ আপনি এখন চলে যান, আমি এখন যেতে পারবো, আমার এখন আর কোনো প্রবলেম হবে না, আপনি এখন চলে যান। তো এটা শুনবার পর ওই লোকটা বাহিরে থেকে বলছে যে তুই খুব বুদ্ধিমান, যার কারণে তুই বেঁচে গেলি আজকে। তা না হলে তুই যদি এই বারান্দা থেকেও বলতি যে না আমি যেতে পারবো, আপনি চলে যান, আমি এখানেই তোকে পুঁতে দিতাম। তো এই ছিল আমার স্টোরি, ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাই আমরা ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু ভাই, এন্ড তার কাছে ঘটনায় যাব। এই ঘটনাটা হচ্ছে একজনের, তার নামটা আমি বলতে পারবো না, নিদার দ্য লোকেশন, নিদার দ্য টাইম, কারণ এটা তার পার্সোনাল একটাই। আমি তার কাছে বলে নিয়েছি যে আমি নো প্রবলেম, শেয়ার করলে সবকিছু গোপন রেখে করবো। ওকে, নো প্রবলেম। যাই হোক, কোন একটা সময় সে আমাকে রিকোয়েস্ট করে যে তাদের বাসায় একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটটাতে কেউ ভাড়াটিয়া থাকতে পারে না। আচ্ছা। এবং তারা যে কয়বারই ভাড়া দিয়েছে এবং তারা নিজেরা কিছু বলেনি ভাড়াটিয়াদেরকে যে এখানে কিরকম কিছু ঘটে বা সামথিং লাইক দ্যাট। ভাড়াটিয়ারা নিজের অন্য আশেপাশের যে উপর নিচের ফ্ল্যাটের থেকেও কোনো ইনফরমেশন পায়নি, বাট তারা উঠেছে, দেখা গেছে 2 মাস থেকে তাড়াতাড়ি চলে গেছে। এন্ড ইটস নট বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট খারাপ না, বাসা এনভায়রনমেন্ট মানে আশেপাশের যে এলাকার এনভায়রনমেন্ট ভালো, একটু আপনার একটু আর কোয়াইট এরিয়া, হ্যাঁ, মানে মানুষজন কম আশেপাশে, মানে আপনি বুঝতে পারছেন ঢাকা শহরের কিছু অঞ্চল এখনো কোয়াইট আছে, এরকম একটা জায়গা আছে। সো এলাকাটা কোয়াইট এবং সবকিছুই মোটামুটি বেরোলে কনভিনিয়েন্ট শহর, বাট এরকম। আমি ওর কাছে শুনে বলেছি যে হ্যাঁ এরকম তো আমি শুনেছি অনেক জায়গায় এরকম থাকতেই পারে, মানে খালি বাসা, ভৌতিক ব্যাপার। তো অনেকবার রিকোয়েস্ট করার পর একদিন আমার সময় হলো আর কি, এরকম রাত 8টা 9টার সময় আমি একটু সময় পেলাম যাওয়ার জন্য। সো ওই সময়টা এরকম বৃষ্টিরই ছিল আর কি। সো এনিওয়েজ, তা আমি যখন ওর ওখানে যাই, ওর সাথে কন্ট্যাক্ট করি যে আমি তোমার বাসায় আসবো, আমার সময় বেশি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা আমি থাকতে পারবো আর কি। তো সে রাজি হলো, তা আমি ওখানে গেলাম বাইক নিয়ে। সো যাওয়ার পথে কিন্তু রাসেল ভাই লাইক নর্মাল রাস্তা বা সামথিং এরকম কিছু হয়নি, বাট একটা আশ্চর্য ব্যাপার, ঝড়ো হাওয়াটা শুরু হলো তার বাসায় ঠিক পৌঁছানোর আগেই। হঠাৎ করে মনে হলো যে একটা দমকা বাতাস, ব্যারিয়ার বলা যেতে পারে, কাইন্ড অফ লাইক মানে দমকা একটা হাওয়া, মানে লাইক আমি ভাবলাম যে একটা ঝড়ো হাওয়া হতেই পারে, বৃষ্টির সিজন, ঝড়ের সিজন, বৈশাখের সিজন। তো আমি কিছু না মনে করে গেলাম, ওকে কল করলাম, ওর কল কানেক্ট হচ্ছে না বারবার। তো বারবার বলছে যে নাম্বার বিজি, টুট করে শব্দ করে এঙ্গেজ ফোন দিয়ে কেটে যায়। কয়েকবারের পর ও কানেক্ট হলো, বললো যে ভাইয়া আমি তো ওয়েট করতেছি আপনার জন্য। আমি বললাম আমি তোমার বাসার নিচে, আসো তুমি। তো আসলো, এসে আমাকে নিয়ে গেল। তো ফ্ল্যাটটাও এলিকুয়েন্টলি বললাম না আসলে যে কোন ফ্ল্যাটে আর কি। যাই হোক, আমাকে ফ্ল্যাটে নিয়ে গেল। তো আমার কাছে না আসল ভাই, আই ডোন্ট নো ইফ আমি আগের থেকে শোনার কারণে কিনা বাসাটা সম্বন্ধে আমার বেশ
খারাপ লাগছিল প্রথম মানে ইউ আর নট ফিলিং গুড, হ্যাঁ। সেটা কি আপনার মানে কনসিয়াসলি আপনি মানে কনসিয়াসলি কাইন্ড অফ না, আমি মানে উঠছি কেমন খারাপ লাগছে আমাকে, সিঁড়ি বেয়ে উঠছি, মানে আই এম নট ফিলিং গুড। বাড়িতে কোনো লিফট নাই, সিঁড়িওয়ালা বাসা, কেমন খারাপ ফিল করা। তা আমি আসলাম একটা ফ্ল্যাট, খুব যখন ফ্ল্যাটটার সামনে দাঁড়ালাম খুব খারাপ ফিল করা শুরু করলাম, মানে কোনো ভালো ফিল না, মানে কেমন যেন একটা অস্বস্তিকর ফিলিং, লাইক না আসলে ভালো হতো, কেন আসছি, ভাল লাগতেছে না, বা টাইম ওয়েস্ট। কিন্তু মানে তখন কি আপনি জাস্ট এই ফিলিং গুলো হচ্ছিল, মানে আপনি কি আপনার মধ্যে ছিলেন নাকি? হ্যাঁ, আমি লাইক আমার মধ্যেই ছিলাম, আমি কনসিয়াসলি নরমালি ছিলাম, এবং আমি ফিল করতেছি যে ভাল লাগতেছে না, সামথিং লাইক দ্যাট, আই শুডন্ট বি হিয়ার, এরকম থেকে। তো ও বললো যে, এবং আমি ঘামছি, খুব গরম ঘামছি, তো ও বললো যে ভাই আপনি কি ফ্ল্যাটে ঢুকবেন? তো ও দেখলাম যে ও ঢোকার প্রতি, যদিও নিজেদের ফ্ল্যাট, তার নিজের ঢোকার খুব একটা আগ্রহ তার নাই ভেতরে। তারপরও সে ফ্ল্যাটটা খুললো, তালাটা খোলার পর একটা মানে যেমন আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলে যেরকম একটা ব্যাপার স্যাপার সেরকম তো থাকে, একটা গন্ধ আসতেছে। তো যখন ফ্ল্যাটে ঢুকলাম না, আসলে বাইরে কিন্তু গরম, আপনি দেখবেন যে এই বৈশাখ মাসে কিন্তু বেশ গরম থাকে, যেমন আমাদের কয়েকদিন আগে দাবদাহ ছিল, এরকম না হলেও বেশ গরম, কিন্তু রুমটার ভেতরেই কিন্তু বেশ একটা ঠান্ডা একটা পরিবেশ। আচ্ছা, মানে বেশ কোল্ড, মানে আপনার মনে হচ্ছে যে আপনি টেম্পারেচার ফিল করতে পারতেছেন, যে নর্মাল থেকে একটা লাইক এয়ার কন্ডিশন রুমে ঢুকলে যেরকম সেরকম একটা ডিফারেন্স। তা আমি একটু মানে অবাক হলাম ভিতরে ঢুকে, যে হঠাৎ করে এখান থেকে এয়ার কন্ডিশন নাই, কিচ্ছু নাই, এবং জানলাগুলো যে খুব একটা খোলা তা না, একটা জানলা একটু খোলা ছিল পাশ থেকেই। তা আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর বললাম লাইট নেই, বলতেছে না ভাইয়া সরি লাইট নাই, আপনি বসেন আমি চার্জ লাইট নিয়ে আসি, আর আপনি তো আসছেনই এক্সপিরিয়েন্স করতে। তো আমার তখন একটা জিনিস নরমাল কিন্তু না, অবশ্যই, এবং আমার কিন্তু তখন একটা সন্দেহ হয়েছে রাসেল ভাই, যে এটা হতে পারে একটা প্রি প্ল্যান কিছু, আমাকে ভয় দেখানো বা এরকম এরকম অনেক কিন্তু দু একজন মানুষ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তা আমি ওইটা মনে করে নিয়ে মনে মনে হাসলাম, বললাম যাও তুমি লাইট নিয়ে আসো, আমি আছি এখানে, চার্জার নিয়ে আসো। তা আমি ঢুকলাম, তো ঢোকার পর আমি যেটা করছি রাসেল ভাই, ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিছি। সো দেয়ার আর টু রিজনস, যে একটা যে দরজাটা খোলা রাখি, অনেক সময় কেউ ভয় দেখানোর চেষ্টা করলে চালাকি করে কেউ ভিতরে ঢুকতে পারে, আর একটা জিনিস কেউ যাতে বেরোয় যেতে না পারে। হ্যাঁ, এই দুটা জিনিস আমি মানে মনিটর করার জন্য আমি দরজাটা লাগাই দিছি। আমি মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ওটা জ্বালাইছি, জ্বালা আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশের রুমটা গেছি, দেখতেছি কি কি আছে। আচ্ছা, এবং আমি খুব কনসাসলি চেষ্টা করতেছি কেউ লুকা আছে কিনা বাসার মধ্যে, ভয় দেখানোর জন্য এরকম। আমি কিন্তু আলটিমেটলি ওদের যে দুইটা বেডরুম, দুইটা বাথরুম, বারান্দা সব জায়গায় গেছি রাসেল ভাই, এবং আমার লাইট মেরে কিছু কাউকে পাইনি, মানে ইটস লাইক এমটি হাউস। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, যখন এটা এখন আমার গুজবাম্প হয়, আমি যখন বাথরুমের দরজা খুলতেছি তখন আমার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। এখন এটা এমন হতে পারে যে আমার নিজের ভেতরের ফিলিংস, একটা এমটি বাড়ি, এটা সম্বন্ধে কথা শুনছি, আই ডোন্ট নো, বাট আই ফেল্ট লাইক দেয়ার ইজ সামথিং। উনি কি একাই থাকেন এরকম কিছু না, মানে আরো ফ্যামিলি মেম্বার? পুরো ফ্যামিলি আছে উপরে ফ্ল্যাটে, তাদের নিজের বাড়ি আর কি। মানে আপনি ফিল করছিলেন যে মানে কেউ নাই, এমটি হাউস এরকম কিছু, কিন্তু বাড়িটা কিন্তু একটা মানে এমনি বাসা, সেখানে মানুষ ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটটাতে অ্যাবান্ডেন্ট কোনো কিছু না, ওই ফ্ল্যাটটাতে কোনো কারণে মানে ভৌতিক কিছু কার্যকলাপ হয়, এবং এটা আমি বলবো আপনাকে পরে যে কি হয়। সো আমি যখন দেখলাম যে আমার মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে কেউ আছে, এরকম মনে হচ্ছিল, খুললাম দেখি কেউ নাই, জাস্ট লাইক নর্মাল থিং। তা আমি আবার পুরো বাসাটাকে চেক ইন করে আমি আপনার ওই ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম ওখানে, ও কিন্তু তখনও আসছে না। এর মধ্যে আমার কাছে মনে হলো পাশের রুমে খস 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 শব্দ হচ্ছে, মানে লাইক somebody's in there. আমি খুব দ্রুত পাশের রুমে গেলাম, দেখলাম যে কেউ নাই এখানে। মনে হলো তারপরে যে আপনার যে সিঁড়ি ঘরে যে মানে যেখান থেকে আসার কথা, ওখানে কেউ আসতেছে সিঁড়িতে। তা আমি ভাবলাম যে ও আসতেছে লাইট নিয়ে, সো অবভিয়াসলি আমি দরজার কাছে আসলাম, এসে আমি দাঁড়ায় আছি। তো মনে হচ্ছে সিঁড়ি থেকে উঠলো, উঠে ঠিক ওই যে ল্যান্ডিং এ আসলো, কিন্তু দরজা আর নক হচ্ছে না। তা আমি ওখানে পিপল ছিল, পিপল দিয়ে তাকালাম, আবছা অন্ধকার, কেন সামনেও লাইট নেই, কাউকে দেখা যাচ্ছে না, ইটস লাইক নোবডিজ ইন দেয়ার। কিন্তু আমি স্পষ্ট শুনছি সিঁড়ি থেকে কেউ নামছে। আমি ভাবলাম যে মোস্ট প্রবাবলি হয়তো আমি ভুল শুনছি বা কিছু। একটু পর আবার শব্দ হলো, ও আসলো, ও এসে লাইটটা দিল, লাইট নিয়ে ঢুকলো, একটা চার্জার লাইট, এলইডি লাইট। এদিকে বললো যে আপনি কি আপনার সাথে থাকবো? বলছে না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ থাকি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাবো। কিছু দেখছেন? আমি বলছি না, কিছু দেখিনি। আমি লাইটটা দিয়ে চলে গেল, এবং ও যখন লাইটটা দিয়ে চলে গেছে, উপরে উঠে গেছে আসল ভাই, তখনই আমি শব্দ পাচ্ছি পেছনের রুমে দাঁতে বাড়ি খায় না মানুষের, মানে জোরে জোরে এরকম সামথিং লাইক দ্যাট। এবং মানে জিনিসটা বেশ ভয়াবহ টাইপের, অবশ্যই ভয়াবহ, মানে
আপনার শুনলে হঠাৎ করে একা মানে খুব অস্বস্তি লাগবে। এবং আমি কিছুক্ষণ ফ্রিজ হয়েছিলাম দরজার সামনে, তারপর আমি তাড়াতাড়ি হেঁটে ওই যেখান থেকে আসছে শব্দটা ওখানে গেছে। আচ্ছা, ওখানে গিয়ে দেখি রুমের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ওইখান থেকে ওই রুম থেকে কিন্তু দাঁতে বাড়ি খাওয়ার স্পষ্ট হচ্ছিল, শব্দ হচ্ছিল। এন্ড রাইট অ্যাওয়ে তখন হলো কি ধুম করে ওই যে মেন যে দরজাটা ওখানে কেউ কিল মারলো, আচ্ছা, বা একটা ধাক্কা দিল জোরে। আমি সাথে সাথে আসছি বাইরে, এসে গেটের সামনে আসলাম, মানে ওই যে পিপল দিয়ে তাকাচ্ছি, কেউ নাই। আমি দরজাটা খুলে ফেলছি, আবার খুলে ফেলার পরে দেখলাম যে বাইরে মানে ঝড় শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, লাইক ঝড় হচ্ছে বাইরে। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু এমন একটা স্টেয়ার কেস, ওইখানে কোনো কিছু উড়ে এসে বাড়ি খাবে এরকম কিচ্ছু নাই রাসেল, কিছু নাই। আচ্ছা, নাথিং ইজ দেয়ার দ্যাট কুড মেক দ্য সাউন্ড, এরকম করে হয়েছে। তারপর আমি দাঁড়ায় থাকলাম গেটের কাছে কিছুক্ষণ, কাজ আমি অলরেডি একটু অস্বস্তি ফিল করা শুরু করছি, কাজ আমি একলা এবং ঝড় হচ্ছে বাইরে, এবং আই ওয়াজ নট ফিলিং গুড ইদার। তো একটু পরে দেখি ও নেমে আসছে, আবার এসে বলতেছে যে কি ভাইয়া কিছু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কিভাবে, এখানে একা একা থাকবেন, বা মানে ও জিনিসটাই কথা। আমি বললাম যে আমি একটু আগে একটা জিনিস হয়েছে, তোমার এখানে কে জানি নক করছে ধুম করে। তো বলতেছে ভাইয়া দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আচ্ছা, যে এই বাসাটায় প্রায় এরকম নক হয়, নট নেসেসারিলি এখন ঝড় হয়েছে এরকম না, এরকম নক হয়। এবং ওদের বাসার যে ওই যে কাজের মেয়ে থাকতো, এই কাজের মেয়ে প্রায় ধরে যেত, তার মৃগি রেগির মতো, তার ছিল না, তার কোনো সিজার ছিল না, বাট তার দাঁতে দাঁত লেগে পড়ে যেত ওখানে। আচ্ছা, এবং প্রায় মানুষ শুনতো ওখানে কেউ দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে এরকম শব্দ হয়। তারপরে শব্দ পেত যে কোনো বাচ্চা যদি মানে দৌড় দিয়ে যায়, হামাগুড়ি দেয়, এরকম শব্দ হয় বাস ফ্ল্যাটটার ভেতরে। আচ্ছা, আমি বললাম যে ইজ দেয়ার এনি রিজন যে তোমাদের এখানে কোনো কিছু অতীতের ঘটনা ঘটছে কিনা, ফ্ল্যাটটা দেখে তো মনে হচ্ছে না খুব বেশি পুরানো। তো বলতেছে না যে ফ্ল্যাটটা খুব বেশি দিনের পুরানো, বাট এই ফ্ল্যাটে এই সমস্যাগুলো শুরু হয়েছে আমাদের এখানে একজন জ্যোতিষ থাকতো। আচ্ছা, এই জ্যোতিষ এখানে আসার পর থেকেই উনি যখন চলে গেল ওনার সাথে ভাড়া নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, বলে উনি চলে যাওয়ার পর থেকে এই ধরনের শব্দগুলা এখানে আপনার আমাদের এখানে হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়। তো উনি মোস্ট প্রবাবলি এরকম কিছু চিকিৎসা করতেন আর কি, এই যে মানুষ পজেস্ট মানুষ টানুষের এগুলা। তা আমি বললাম যে দেখো আমি তো যা বুঝলাম তোমাদের এখানে হয়তো কিছু থাকতে পারে, সো হোয়াট ইউ ডু ইজ লাইক তোমরা কোনো একজন ভালো মানে ধর্মীয় ইমাম টিমাম এনে বাসাটাকে বন্ধ করে দাও। বলছে যে এরকম আসলে সবাই তো ধরে না ভাড়া দেয়, এবং আমার বাসার মানুষরা এত বেশি কশাস নেই ব্যাপারে, বাট এই প্রবলেম গুলো হয় ভাড়াটিয়ারা যে থাকে না এটাই কিন্তু কারণ, এবং তারা কিন্তু বলে না ভাড়াটিয়ারা এসে যেখানে ভৌতিক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর ওর যেহেতু এটা একটা সোর্স অফ ইনকাম, এই কারণে আমি এইসব ব্যাপারগুলো আরো একটু এড়াই গেলাম আর কি, সব ব্যাপারগুলো। আসল ভাই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু থেকে নাম শুনি, তারপরে কোথা থেকে এসছো তুমি সেটা জানি, তারপরে আমরা ঘটনায় যাই। হাই লিসেনার্স, আমি নাফিল কারিম, এসেছি লালমাটিয়া থেকে। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। হ্যাঁ রাসুল ভাই, এটা হচ্ছে যে আমার এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে পলাশ, ওদের বাড়ির কাহিনী। ওর পূর্বপুরুষ আর কি, ওর দাদা সে সময়কার দাদার ভাই ছিল আর কি। তো ওদের ওখানে যে নদীর পাড়টা আছে সে জায়গাটা আসলে খুবই আর কি একটা অংশ আছে আর কি, জায়গাটা হচ্ছে আপনার খুবই মানুষের কাছে খুব নটোরিয়াস। মানুষ বলে যে জায়গাটাতে দিনে দুপুরে অনেক আজে বাজে জিনিস দেখা যায়। তো ওর দাদা যে ছিল সে আসলে এই ব্যাপারটা ঠিক মতো আর কি, দাদার ভাই দাদা যে আর কি, সেই জিনিসটাকে একদম মানে ইগনোর করতো। উনি এই ধরনের জিনিস কখনো ভয় পেত না, এবং কখনো এগুলো নিয়ে মাথা ঘামাতো না। তো উনি যখন তখন বাইরে যেত, ঘুরতো ফিরতো, ওনার মতো উনি কাজ করে বেড়াতো আর কি। তা একদিন ওর দাদার ভাই আর কি ওই দুপুরবেলা আর কি ঘোরাঘুরি করেছে, তো ওইখানে একটা আপনার ওদের ওখানে একটা মন্দির ছিল আর কি। তো ওই মন্দিরের পাশে একটা আম গাছ ছিল আর কি। জি, তো সেই আম গাছে আর কি আপনার কেউ নর্মালি আম ধরে থাকতো, কেউ ওইটা পারতো না আর কি। যে আম ধরে ওখানে পড়ে গেলেও কেউ ওখান থেকে আম কুড়াতো না আর কি। তো দাদার ভাই ছিল, উনি এগুলো নিয়ে আর কি খুব একটা কেয়ার করে না। উনি ওদিকে গেছে, ওনাকে ওনার পাশের বন্ধুরা বলছে যে যদি তুমি ওখান থেকে আম নিতে পারিস তাহলে মনে করবো যে তুই কিছু একটা আর কি, তোর ভেতরে আসলে সাহস আছে। তো বলছে যেটা কি, আমি আম নিবো, এটা কোনো ব্যাপার না, আমি আম নিয়ে আসবো এবং খাবো, তোরাও খাবি যদি চাস। তো ওদের সাথে কথা বলে উনি ওখান থেকে নিচে আম নিয়েছে, বেশ অনেকগুলো কুড়ায় নিয়েছে। নেওয়ার পরে উনি আসার পর তাদের বন্ধুদেরকে দেখছে দেখ আমি আম নিয়ে আসছি। তো ওর বন্ধুরা কেউই খেতে চায়নি সে আম, ঠিক আছে, বলে যে না এটা খেলে সমস্যা।